শুরুতে জানিয়ে দেব প্রতিরোধ সংগ্রামে ফিলিস্তিনি জাতির পাশে থাকার ঘোষণা দিলেন মাসুদ পেজেশকিয়ান। এদিকে ইউক্রেনের রুশ মিসাইল হামলায় নিহত অন্তত ৫১। জানিয়ে দেব পদত্যাগ করছেন ইসরায়েলের পদাতিক বাহিনীর কমান্ডার, চলছে গাজা যুদ্ধ। এদিকে লোহিত সাগরে সৌদির ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইয়েমেন। সর্বশেষ জানিয়ে দেব ভারতের বিমান মহড়ায় অংশ নিচ্ছে না বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। প্রতিরোধ সংগ্রামে ফিলিস্তিনি জাতির পাশে থাকার ঘোষণা দিলেন পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার সরকার বিশ্বের সকল নির্যাতিত জাতি, বিশেষ করে দখলদার ইসরায়েল সরকারের বিরুদ্ধে প্রতিরোধকামী ফিলিস্তিনি জাতিকে সর্বোচ্চভাবে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। তিনি মঙ্গলবার ইরানের সেমনান প্রদেশের দামকান বিশ্ববিদ্যালয়ের প্রবাসী মুজাহিদদের বিষয়ে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক সম্মেলনে পাঠানো এক বাণীতে এই প্রত্যয় ব্যক্ত করেন। বাণীতে তিনি বলেন, আমার সরকার দায়িত্ব গ্রহণ করার প্রথম দিন থেকেই আমি ফিলিস্তিনি জনগণ সহ সারা বিশ্বের সকল নির্যাতিত জনগোষ্ঠীর প্রতি আমার অবিচল সহযোগিতার কথা ঘোষণা করছি। সকল ক্ষেত্রে তাদের অধিকার রক্ষা করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। প্রেসিডেন্ট পেজেশকিয়ান তার বক্তব্যের মাধ্যমে প্রায় অর্ধ শতাব্দী ধরে চলে আসা ইসলামী প্রজাতন্ত্র ইরানের নীতি অবস্থানের প্রতি সমর্থন ঘোষণা রাখলেন, যেখানে বিশ্বব্যাপী ন্যায় বিচার এবং মানবাধিকারের প্রতি অবিরাম পৃষ্ঠপোষকতা প্রদানের কথা বলা হয়। ইরানের প্রেসিডেন্ট বলেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বিচক্ষণ নেতৃত্বে অতীত সরকারগুলোর মতো এই সরকারও পূর্ণ শক্তিমত্তা দিয়ে ফিলিস্তিনি জনগণের পাশে থাকবে। মাসুদ পেজেশকিয়ান ইরানের সাবেক প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানকে একজন বিশিষ্ট কূটনৈতিক এবং প্রতিরোধ কূটনৈতিক কমিটির সত্যিকারের মূর্ত প্রতীক হিসেবে প্রশংসা করেন। গত মে মাসে ইরানের উত্তরাঞ্চলে এক মর্মান্তিক হেলিকপ্টার ঘটনায় তৎকালীন প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে আমির আবদুল্লাহ নিহত হন। এদিকে ইউক্রেনে মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া, নিহত ৫১। মধ্য ইউক্রেনে পোলতাভা শহরের একটি মিলিটারি একাডেমি লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় কমপক্ষে ৫১ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৭১ জন। বুধবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ইউক্রেনের স্থলবাহিনী জানিয়েছে, একটি মিলিটারি একাডেমি এবং এর কাছাকাছি একটি হাসপাতালে রাশিয়ান মিসাইলের আঘাতে এই হতাহতের ঘটনা ঘটেছে। ওই মিলিটারি একাডেমিতে অনুষ্ঠিত হতে যাওয়া একটি সামরিক কুচকাওয়াজে অংশ নিতে ক্যাডারদের জড়ো করা হয়েছিল। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমান হামলার অ্যালার্ম বাজানোর পর বোমা শেল্টারে ঢোকার জন্য মানুষের কাছে পর্যাপ্ত সময় ছিল না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এই আক্রমণের জন্য রাশিয়াকে চড়া মূল্য দিতে হবে। তিনি মিত্র দেশগুলোর কাছে আরও বেশি বিমান প্রতিরক্ষা সরঞ্জাম প্রদানের জন্য আহ্বান জানিয়েছেন, যাতে ইউক্রেন নিজে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। তবে মস্কো এই হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। এদিকে চলছে গাজা যুদ্ধ, পদত্যাগ করেছেন ইসরায়েলের পদাতিক বাহিনীর কমান্ডার। ইহুদিবাদী ইসরায়েলের পদাতিক বাহিনীর কমান্ডার মেজর জেনারেল তামির ইয়াদাই পদত্যাগ করেছেন। সম্প্রতি ইসরায়েলি বাহিনী থেকে কর্মকর্তাদের পদত্যাগের ঢেউয়ের মধ্যেই তিনি নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন। ইহুদিবাদী সেনাদের এসব পদত্যাগের ঘটনার ধারণা করা হচ্ছে, দখলদার এই বাহিনী প্রাতিষ্ঠানিকভাবে নানা সংকটের মধ্য দিয়ে সময় পার করছেন। জেনারেল তামির ইয়াদাদের পদত্যাগ সম্পর্কে ইসরায়েলি সামরিক বাহিনী গতকাল এক বিবৃতিতে বলেছে, ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছেন। গত ৩ বছর ধরে ইসরায়েলের পদাতিক বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিবৃতিতে বলা হয়েছে, ইহুদিবাদী বাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হার্জি হাবেলি এবং যুদ্ধমন্ত্রী ইয়েভ গ্যালান্ট জেনারেল ইয়াদারের পদত্যাগপত্র অনুমোদন করেছেন। ধারণা করা হচ্ছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই জেনারেল ইয়াদাই আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন। তার আগে এই পদে দায়িত্ব পালনের জন্য আর কাউকে নিয়োগ দেওয়া হয়নি। এদিকে লোহিত সাগরে সৌদির ট্যাঙ্কারে আবারও হামলা চালালো ইয়েমেন। লোহিত সাগরে সৌদি আরবের মালিকানাধীন একটি অপরিশোধিত জ্বালানিবাহী ট্যাঙ্কার এবং পানামার পতাকাবাহী একটি জাহাজে হামলা চালানো হয়েছে। সোমবার ইয়েমেন উপকূলের কাছে এই ঘটনা ঘটেছে। ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে কিনা সেটি এখনও পরিষ্কার নয়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আক্রান্ত হওয়ার সময় সৌদির পতাকাবাহী ট্যাঙ্কার আমজাদ এবং পানামার পতাকাবাহী ব্লু লেগুন 1 জাহাজটি পাশাপাশি এলাকায় নোঙর করা ছিল। ট্যাঙ্কার অ্যামাজনের মালিক সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাহারি।
সৌদির মালিকানাধীন এবং এই সুপার ট্যাঙ্কারের সর্বোচ্চ 20 লাখ ব্যারেল তেল পরিবহনের সক্ষমতা রয়েছে। পানামার পতাকাবাহী জাহাজ ব্লু লেগুন 1 জাহাজের সর্বোচ্চ ধারণ ক্ষমতা 10 লাখ ব্যারেল। সৌদির মালিকানাধীন ট্যাঙ্কারটি সরাসরি হামলার নিশানা বানানো হয়নি। গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। ইসরায়েলের হামলার প্রতিবাদে এডেন ও লোহিত সাগরে ইসরায়েল এবং যুক্তরাজ্যের মালিকানাধীন জাহাজে গত নভেম্বর থেকে হামলা চালিয়ে আসছে হুতিরা। ইরান সমর্থিত এই গোষ্ঠীকে ঠেকাতে ইয়েমেন যুক্তরাজ্য যৌথ হামলা চালালেও সেগুলো তেমন ফলপ্রসূ হচ্ছে না। ইহুদিবাদীদের হামলার কারণে লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলো। বিশ্বের সমুদ্র পথে যত বাণিজ্য হয় তার 12% হয় লোহিত সাগর দিয়ে। বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হুতিদের হামলার কারণে ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে অনেক বড় প্রভাব পড়েছে। এদিকে ভারতের বিমান মহড়ায় অংশ নিচ্ছে না বাংলাদেশ। ভারতের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের যোধপুরে শুরু হয়েছে বিভিন্ন দেশের বিমান মহড়ার বাৎসরিক কার্যক্রম তরঙ্গ শক্তি। গত 29 আগস্ট শুরু হওয়া এই মহড়া চলবে আগামী 14 সেপ্টেম্বর পর্যন্ত। তবে সিদ্ধান্ত বাতিলের করে সেই মহড়ায় অংশ নিচ্ছে না বাংলাদেশ। মূলত বাংলাদেশের বিমান বাহিনীর C-130 পণ্যবাহী বিমানের এই মহড়ায় অংশ নেওয়ার কথা ছিল। তবে মহড়ায় অংশ না নিলেও পর্যবেক্ষক হিসেবে কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে ভারতে পাঠাবে বাংলাদেশ। মঙ্গলবার 3রা সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট। সংবাদ মাধ্যমটি বলেছে, বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারত প্রথম বহুপাক্ষিক আন্তর্জাতিক বিমান মহড়া তরঙ্গ শক্তি এর দ্বিতীয় পর্বের জন্য নিজেদের C-130 বিমান পাঠানোর সিদ্ধান্ত থেকে পিছু হটেছে ঢাকা। তবে মহড়ায় অংশ না নিলে পর্যবেক্ষক হিসেবে 3 জন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে পাঠাবে বলে ভারতীয় প্রতিরক্ষা সংস্থার বেশ কয়েকটি সূত্র জানিয়েছেন। এসব সূত্র জোর দিয়ে বলেছে, বাংলাদেশের এই মহড়া বয়কট করছে না। সূত্রগুলো দ্য প্রিন্টকে আরও জানিয়েছেন, মহড়ায় বাংলাদেশ অংশ না নেওয়ায় এখন শ্রীলঙ্কার 2টি B-200 সুপার কিং সামুদ্রিক নজরদারি বিমান নিয়ে এতে অংশগ্রহণ করবেন। যদিও এই মহড়ায় প্রথমে দেশটির বিমান পাঠানোর কথা ছিল না। ভারতের 2 দফায় বিমান মহড়ার তরঙ্গ শক্তি অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথম দফা হয়েছে গত 6 আগস্ট থেকে 14 আগস্ট পর্যন্ত। তাতে অংশ নেয় বাংলাদেশ বিমান বাহিনী। কিন্তু দ্বিতীয় দফায় বাংলাদেশ আর এই মহড়ায় যোগ দেবে না বলে নয়াদিল্লিকে জানিয়ে দিয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, গ্রিস, সংযুক্ত আরব আমিরাত, জাপান সহ কয়েকটি দেশ ভারতের এই মহড়ায় অংশ নিচ্ছে বলে জানানো হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম বলেছে, দেশের শাসন ক্ষমতার পালাবদলের কারণে বাংলাদেশের এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে। জনতার ব্যাপক বিক্ষোভের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন এবং ভারত ও বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটেছে রাতারাতি। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশ ভালোভাবে নেয়নি। তার উপর বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ বন্যা নিয়েও ভারতের উপর আঙুল তুলেছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে ভারতে বিমান মহড়া চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত বাংলাদেশ নিয়েছিল